লেখিকা সুপর্ণা ঝাড়, রাত জোটক। পেল্লাই সাইজের রাজভোগটাকে কামড় বসাতে বসাতে পাত্রের বাবা বললেন, সবই তো ঠিক আছে গাঙ্গুলি বাবু, শুধু একটা জায়গাতেই আটকাচ্ছে, মেয়ে গান জানে না। গাঙ্গুলি বাবু মানে মেয়ের বাবা অম্লান গাঙ্গুলি মুখটা কাচু মাচু করে বললেন, না মানে আমাদের বিপাশা মা ছোটবেলায় ভালো গান গাইতো, তারপর উঁচু ক্লাসে উঠে পড়ার চাপে গানটা ছেড়ে দিতে বাধ্য হলো। পাত্রের বাবা অবিনাশ মুখার্জি বললেন, এটা কোনো যুক্তি হলো গাঙ্গুলি বাবু? আমার ছোট মেয়ে ফিলোসফিতে মাস্টার্স করেছে, আবার গানটাকে সমান তালে চালিয়ে গিয়ে বর্তমানে রেডিওতে গান গায়, তাকে তো এক ডাকে সবাই চেনে। আসলে আমাদের বাড়িটাকে তো পাড়ার লোকেরা কালচারাল ফ্যামিলি বলে, তাই বাড়ির একমাত্র বৌমা নাচ গান বা কবিতা কিছুই না জানলে কেমন লাগে বলুন তো? বিপাশার মা মানে পাত্রীর মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসু চোখে কথাগুলি বললেন পাত্রের মা। বিপাশার মা আমতামতা করে বলেন, আসলে কি বলুন তো দিদি, ছোটবেলায় নাচ গান আঁকা সবই শিখতো, তারপর মাধ্যমিকের সময় কিছুদিনের জন্য বন্ধ রাখা হলো, তারপর সায়েন্স নিয়ে পড়াশোনার কত চাপ বুঝতেই তো পারছেন, এই করে আর কিছুই শুরু করা হলো না। তবে আপনারা যদি চান দিদি, এই কমাসেও তালিম নিয়ে ঠিক আবার গানের জগতে ফিরে আসবে, আমি কথা দিচ্ছি, আমি সেদিকটা দেখব। পাশ থেকে পাত্রের বোন বলে, গানা তো সহজ নয় মাসিমা, যে কয়েক মাসেই তুলে নেবে। এই আমাকে দেখুন না, সারা জীবন ধরে রীতিমতো সাধনা করে চলেছি, তবু মাঝে মাঝে এখনও ভুল হয়। অনেক এ কথা সে কথার পর পাত্রপক্ষ উঠল, বলল ফোনেই সব যোগাযোগ হবে। সামনে শ্রাবণ, তারপরে ভাদ্র মাস, বিয়ের কোনো কথাই হবে না, তাই একেবারে পুজোর পরে দিনক্ষণ পাকা করে শীতে বিয়ে হলে হতে পারে। পাত্রপক্ষ চলে যেতেই বিপাশা মায়ের ওপর রাগ দেখাতে শুরু করলো, কেন মা, আমি কি এতই ফেল না যে জোর জবরদস্তি করে আমাকে ওই বাড়িতেই পাঠাতে হবে? মাকে রাগ দেখিয়ে বিপাশা জিজ্ঞাসা করল। মেয়ের অভিমান হয়েছে বুঝতে পেরে মা তার মাথায় হাত বুলিয়ে মেয়েকে বলল, রাগ করিস না মা, কত বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে বলতো, ওরা আদি কলকাতার বনেদি বংশ, একটু গানের জন্য কি এত ভালো সম্বন্ধ হাতছাড়া করতে পারি বল? তাছাড়া বাবারও তো বয়স হচ্ছে, ভালোই ভালো তোর বিয়েটা দিয়ে একটু নিশ্চিন্ত হবেন মানুষটা। বিপাশা ঠোঁট ফুলিয়ে বলে, আর আমি বুঝি ফেল না? এত কষ্ট করে বিএসসিতে ফার্স্ট ক্লাস পেলাম, তার বুঝি কোনোই দাম নেই? মা আবার মেয়েকে বুঝিয়ে বলেন, দাম আছে বলেই না এত ভালো সম্বন্ধটা বাড়ি বয়ে এসেছে রে বোকা মেয়ে। ওই ছেলেটাও তো সায়েন্সের প্রফেসর কোন একটা সরকারি কলেজে, তাছাড়া নিজের চোখেই তো দেখলি রাজপুত্রের মতো দেখতে। বিপাশা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়, সত্যি ছেলেটিকে দেখতে রাজপুত্রের মতোই। বারবার বিপাশার দিকে তাকাচ্ছিল সে, তার মানে বিপাশাকে তারও পছন্দ হয়েছে। এবারে কথা ঘোরাতে বিপাশা বলে, বনেদি না ছাই, 7 গোষ্ঠী মিলে প্রথমবারই মেয়েকে দেখতে চলে এসেছে। মা বলে, শুনলি তো, ওরা বলল বারবার ওরা আসতে পারবে না, তাই প্রথমবারেই সবাই একসাথে চলে এসেছে। মা আরও বলে, তুই আমাদের আদরের একমাত্র মেয়ে, তোকে কি যার তার হাতে তুলে দিতে পারি রে মা? বাইরের দিকটা সামলে ঠিক সে সময় বিপাশার বাবা মানে অমলান গাঙ্গুলি ঘরে ঢোকেন। মা মেয়েকে এক জায়গায় দেখে উৎসাহিত হয়ে বলেন, সম্বন্ধটা ভালোই হবে বলো অঞ্জলি? বিপাশা লজ্জায় সেখান থেকে উঠে নিজের ঘরে চলে যায়। গড়িমসি করতে করতে বিপাশার বিয়েটা পাকা হয়ে গেল অনির্বাণ মুখার্জির সঙ্গেই। মাঝে একদিন ওনাদের কুল পুরোহিত এসে ঠিকুজি কুষ্টি মিলিয়ে বলে গেছেন একেবারে রাজ্যটোক, আর এক থালা মিষ্টি সাটিয়ে সঙ্গে ভালো প্রণামী নিয়ে গেছেন। বরাবরের ভালো মেয়ে বিপাশার অনেক স্বপ্ন ছিল, নিজের পায়ে দাঁড়াবে, বাড়ির জন্য কিছু করবে। বাবার একমাত্র মেয়ে হওয়া সত্ত্বেও কোনো বিলাসিতায় সে মানুষ হয়নি, যতটুকু প্রয়োজন ততটুকুই পেয়েছে। তবে বাবা মা 2 পিসি আর ঠাকুমার আদরে বড় হয়েছে সে। ঠাকুর দাদা অনেক আগেই মারা গেছেন। প্রাইভেট কোম্পানিতে বাবা মোটামুটি একটি চাকরি করে। মায়ের মুখে বিপাশা শুনে আসছে বাবাকে অনেক দায়িত্ব পালন করতে হয়েছে। 2 পিসির বিয়ে দিতে হয়েছে। বড় পিসির বিয়ে আগে দিয়ে তারপর বাবা বিয়ে করেছিল একটু বয়স করেই। তারপর বিপাশা যখন ছোট তখন ছোট পিপির বিয়ে হয়। অল্প অল্প মনে আছে বিপাশার। আবার যে বছর বিপাশার উচ্চ মাধ্যমিক, সে বছরই ঠাকুমার ক্যান্সার ধরা পড়ল।
অনেক চিকিৎসা করিয়েও শেষ রক্ষা হলো না। ঠাকুমার বড় আদরের ছিল বিপাশা, তাই বাবা সব দিক দিয়েই সর্বশান্ত হয়ে গেছে। তারপর বিপাশা ভেবেছিল নিজের পায়ে দাঁড়িয়ে বাবার পাশে দাঁড়াবে, সে সুযোগ আর পেল কই। শিক্ষিতা ভদ্র সুন্দরী বিপাশার জন্য ঘটক বাড়ি বই অত ভালো সম্বন্ধ নিয়ে আসলে বাবা মা যেন হাতে চাঁদ পেলেন। এসএসসি করার স্বাদ অপূর্ণই থেকে গেল তার। সাহস করে আর বলতেই পারল না কিছু। সামনের অঘ্রাণের প্রথম দিকে হালকা শীত থাকে, তাই সেভাবেই বিয়ের ডেটটা রাখা হলো। অবিনাশ বাবুর কিছুই দাবি নেই, শুধু 150-200 জন বরযাত্রী আসবে, তাদের ভালোভাবে আপ্যায়ন করতে হবে। বনেদি বংশ বলে কথা, একমাত্র ছেলের বিয়েতে কাউকেই বাদ দিতে পারছেন না। এদিকে অম্লান বাবুও এত ভালো সম্বন্ধ কোনোভাবেই হাতছাড়া করতে চান না, তাই এক কথাতেই সব মেনে নিলেন। কিন্তু অঞ্জলি তো জানে বরের অবস্থা, হাতে প্রায় কিছুই নেই। যতই ওরা বলুক কিছুই দিতে হবে না, অত বড় বাড়িতে একমাত্র মেয়েকে পাঠাবে, সে কি আর খালি হাতে পাঠানো যায়? যেটুকু হালকা পলকা গয়না মেয়ের জন্য করিয়ে রেখেছিল তা দিয়ে ও বাড়িতে পাঠালে মেয়ের বদনাম হবে। খাট বিছানা তো দিতেই হবে। আবার অতগুলো লোক বরযাত্রীতে আসছেন, বেশিরভাগই সব ভিআইপি, সে কথা অবিনাশবাবু শুনিয়ে গেছেন। ওনাদের বড় বড় সব গাড়ি এই গলির বিয়ে বাড়ির সামনে ঢুকবেই না, মেইন রোডের ধারের বড় বিয়ে বাড়িটা ভাড়া করতে হবে। তারপর তো দামি দামি নমস্কারই আছেই, প্রচুর খরচ। হিসেব করতে বসে মেয়ে বলে, মা, অত বড় বাড়িতে সম্বন্ধ নাই করতে পারতে। তুমি বাবাকে বলো, এখনো সময় আছে। মা হাসে, বলে, ধুর পাগলি মেয়ে, যেখানে বিয়ে দেব এরকমই খরচ। ওনারা তো তবু তেমন কিছুই দাবি করেননি। মেয়ে হয়ে জন্মেছিস, মা বাবাকে তো এই খরচটুকু করতে হবেই। মেয়ে মুখ ফোলায়, বলে, শুধু মেয়েই ভেবে গেলে মা, আমাকে তোমাদের সন্তান ভাবতে পারলে না? মা তাড়াতাড়ি মেয়েকে সামলান, বলেন, তা কেন বলছিস মা? শ্বশুর বাড়িতে গিয়ে নিজের দায়িত্ব আর কর্তব্যগুলো সঠিকভাবে পালন করিস, নিজের শিক্ষা আর আদর্শকে নিয়ে থাকিস, তাহলেই আমাদের গর্ব হবে। সবাই বলবে অম্লান গাঙ্গুলির মেয়ে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে এসেছে। মেয়ে চুপ করে যায়। গানের স্যার এসেছেন বিপাশাকে গান শেখাতে। বেশ সুন্দরভাবে আবার গানটাকে ধরে নিয়েছে বিপাশা। স্যারও খুব ভালো, অল্প বয়সের ছেলে, খুব ধৈর্য তার। কিন্তু শুধু বিয়ের জন্য গান শিখবে শুনে সে বেশ অবাক হয়ে যায়। বিপাশার মা বলেই দিয়েছে শুধু ভালো ভালো কিছু গান তুলে দিতে। সরগমের জ্ঞান তো আগেই ছিল বিপাশার, এখন শুধু সুন্দর সুন্দর গান তোলা। পুজোর আর বেশি দেরি নেই, এই 2-3 মাস শিখেই বন্ধ করে দেবে, তারপর নিজেই বাড়িতে রেওয়াজ করবে। গানের স্যারের নাম মেঘ মল্লার। আজ সকাল থেকেই আকাশের মুখটা ভার, তাই আজ একটা বর্ষার গান তোলাচ্ছে। মা নিচ থেকে মেয়ে আর স্যারের যুগলবন্দি গান শুনে আপ্লুত। এত সুন্দর মেয়ের গানের গলা, শুধু সময়ের অভাবে সব বন্ধ করে দিতে হয়েছিল। যাক, শ্বশুরবাড়ির নাম করেই না হয় গানটা আবার ফিরে এসেছে মেয়ের জীবনে। ওখানে গিয়েই না হয় গাইবে, গান তো একটা উপলব্ধি। মন ভালো থাকলেও গাওয়া যায়, আবার মনটা ভালো না থাকলেও গাওয়া যেতে পারে। মোট কথা গান হলো এ জীবনের চলার পথের সঙ্গী। মা নিজের মনে গুনগুন করে মেয়ের গাওয়া গানের কলিগুলো। নিজের মেয়ের জন্য গর্বে বুকটা ভরে ওঠে। কত গুণের মেয়ে তার, দেখতে যেমন সুন্দরী তেমন নম্র ভদ্র, আর পড়াশোনাতেও খুব ভালো। সত্যি মেয়েটাকে এত তাড়াতাড়ি বিয়ে না দিলেও হতো, মনে মনে ভাবেন অঞ্জলি দেবী। ওদিকে গানের সুরে সুর মেলাতে গিয়ে কখন যেন দুটি মন এক সুরে বেঁধে গেছে, বিপাশা বা মল্লার কেউই বুঝতে পারেনি। মল্লারের ভাষা ভাষা চোখে চোখ রেখে গান গাইতে গিয়ে বিপত্তি। আসলে ঘি আর আগুন পাশাপাশি থাকলে যা হয়। সারা জীবন বাবা মায়ের স্নেহের পরিবৃত্তে থাকা বিপাশা গার্লস স্কুল ও উইমেন্স কলেজে পড়াশোনা করেছে। এই প্রথম বন্ধুর মতো কাউকে এতটা পাশে পেয়েছে, তাও আবার একজন ছেলে বন্ধু। আর এদিকে বিপাশার মতো সুন্দরী নম্র ভদ্র মেয়ে এর আগে কোনোদিন দেখেনি মল্লার, তাই নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে। দেখতে দেখতে 3টে মাস পার হয়ে যায়। সামনের মাস থেকে আর গান শিখবে না শুনে মনে মনে ভীষণ কষ্ট পায় মল্লার। অথচ ও জানে যে বিপাশা অন্যের বাগদত্তা, কিন্তু হৃদয়ের সঙ্গে কে কবে আপোষ করতে পেরেছে। একই অবস্থা বিপাশার মনেরও। মেয়ের সঙ্গেই বন্ধুর মতোই মেশে অঞ্জলি, তাই সহজেই ধরতে পেরেছে যে মেয়ের কিছু একটা হয়েছে। নয়তো 2 মাস পরে যার বিয়ে সে এত মনমরা হয়ে থাকবে কেন? মেয়েকে কাছে ডেকে জিজ্ঞাসা করে অঞ্জলি। মেয়ে হেসে উড়িয়ে দেয়, বলে, কই কিছু হয়নি তো মা।
মায়ের মন কিছুটা আন্দাজ করতেই পারে, তবে কিছু বিষয় আছে না ঘাটালেই মঙ্গল। এত ভালো সম্বন্ধ হাতে থাকতে দুদিনের ভালো লাগা অনিশ্চিত ভবিষ্যতের দিকে মেয়েকে কখনোই সে যেতে দিতে পারে না। মেঘ মল্লার সেন, গানের শিক্ষকতা করে বেড়ায়, পয়সাই বা রোজগার ওর। তাই সব দিক বিবেচনা করে অঞ্জলি সব বুঝেও না বোঝার ভান করে থাকে। পুজোর বাজারের সঙ্গে অল্প অল্প করে বিয়ের বাজারটাও সেরে রাখতে হচ্ছে। আজ 2 ননদ আসার কথা, আগামীকাল রবিবার সবাই একসঙ্গে বেরিয়ে শাড়ির বাজারটা করে নেবে। বেনারসিটা ছোট ননদ পছন্দ করবে বলেছে। ওপরের ঘরে গান গাইতে বসে বিপাশার মন নেই তার মনের ঘরে, সে এখন অন্য জগতে। গত শনিবারে মল্লার শেষ দিন গান শিখিয়ে যাবার সময় একটা নতুন ডায়েরিতে নিজের হাতে কিছু ভালো ভালো গান স্বরলিপি সহ লিখে বিপাশাকে উপহার দিয়ে গেছে, যার প্রথম পাতায় লেখা মনে রেখো। আনমনে বিপাশা সেই লেখাটার ওপর হাত বোলাচ্ছে। যাবার সময় মল্লার বিপাশাকে বলেছিল, চললাম, ভালো থেকো তোমার নতুন জীবনে। বিপাশা বলেছিল, বিয়েতে আসবেন না? মল্লার খুব কঠিনভাবে বলেছিল, না। বিপাশার সাহস হয়নি আর কিছু জিজ্ঞাসা করার। নিচ থেকে 2 পিসিমণি হই হই করতে করতে বিপাশার ঘরে আসলো। ছোট পিপি বলে, কই আমাদের বিয়ের কোণে? এখন থেকে লজ্জায় রাঙা হয়ে ঘরে লুকিয়ে আছে বুঝি? ছোট পিপির মেয়ে বিপাশার চেয়ে অনেকটাই ছোট, এবারে মাধ্যমিক পাশ করলো, তবু দিভাইয়ের বড় ন্যাওটা সে, বন্ধুর মতোই মেশে। এসেই একেবারে বিপাশার ঘাড়ে পড়ল। আর বড় পিসির একটা ছেলে, সে বড় হয়ে গেছে, তাই মায়ের সঙ্গে এখন আর আসতে চায় না। অন্যমনস্ক বিপাশা তাড়াতাড়ি বাস্তবের মাটিতে ফিরে আসে। রাতে পিসিরা থাকবে, মায়ের অনেক কাজ। পিসিদেরকে ওপরের ঘরে বসতে বলে বিপাশা মাকে সাহায্য করতে নিচে গেল। মা সবাইয়ের জন্য চা বানিয়েই ফেলেছিল। বিপাশা বলল, তুমি ওপরে পিসিদের কাছে যাও মা, আমি সব সাজিয়ে ওপরের ঘরে নিয়ে আসছি। অঞ্জলি ঘরে ঢুকতে গিয়েও থমকে দাঁড়ালো। পরিষ্কার শুনছে 2 ননদ মিলে আলোচনা করছে। দেখলি কেমন দাদা নিজের মেয়ের জন্য কত বড় ঘরে সম্বন্ধ ফেদেছে। বড় ননদ বলছে, আমাদের বেলায় কিছুই নাই, বাবা তো কিছুই রেখে যায়নি বলে যেমন তেমন একটা সরকারি ক্লার্ক ধরে গছিয়ে দিল। আমরা কি দেখতে খারাপ ছিলাম বল? ছোট ননদ বলে, অমন করে বলছিস কেন দি? এখন কি তুই খারাপ আছিস জামাইবাবুর সঙ্গে? তা নয়, তবে আরও একটু ভালো বিয়ে তো দিতেই পারতো দাদা। বড় ননদ বলল, তোরও তো কত ভালো বিয়ে হতে পারতো, নেহাত তোর বরটা ভালো তাই। না হলে ওই হাভাতে শ্বশুরবাড়ি দেখে কেউ নিজের ছোট বোনকে বিয়ে দেয় বলতো বোন? ছোট ননদ বলে, সবই মেয়েদের কপাল রে দিদি। নিচ থেকে কখন চায়ের ট্রে হাতে বিপাশা মায়ের পাশে এসে দাঁড়িয়েছে। মা মেয়ের মুখের দিকে নিশ্চুপে তাকিয়ে থাকে। পরিবেশটাকে সহজ করার জন্য বিপাশা বাইরে থেকে চিৎকার করে ওঠে, এসে গেছি এসে গেছি, চায় গরম চায় গরম। মাও মেয়ের পিছু পিছু ঘরে ঢোকে। আত্মীয়রা হলো এক অদ্ভুত প্রজাতির জীব। যদি নিজেদের মধ্যে কারো মেয়ের বিয়ে হতে দেরি হয়, তাহলে তাদেরই মাথা ব্যথা বেশি। বাবা মায়ের থেকেও বেশি চিন্তায় থাকেন ওনারা। আবার যদি বেশি ভালো বিয়ে হয়, তাহলেও তারা চিন্তায় পড়ে যায়। ওদের মনটা খুব খারাপ হয়ে যায়, রাতের ঘুম উড়ে যায়। অঞ্জলি ঘরে ঢুকেই এ কথা সে কথার পর বলে, বিপাশা তো বিয়েই করতে চাইছে না, বলে শেষ বয়সে বাবাকে নিঃস্ব করতে চাই না। তোমরাই বোঝাও না ঠাকুরজি, যখনই যেখানে বিয়ে হোক না কেন মেয়েদের বিয়েতে খরচ তো হবেই। তোমাদের বিয়েতেও হয়েছিল, আমার বিয়েতেও আমার বাবার খরচ হয়েছিল, তাই না ঠাকুরজি? বড় ননদ চুপ করে থাকে, মনে মনে ভাবে, বৌদিকে কিছু শুনতে পেল নাকি ওদের কথা? ছোট ননদ বিপাশাকে ছোটবেলায় নিজের হাতে মানুষ করেছে, তাই ওর একটা আলাদাই টান আছে বিপাশার প্রতি। সে বিপাশাকে জড়িয়ে ধরে বলে, কেন রে পাগলি, বিয়ে করবি না কেন? এত ভালো বাড়িতে তোর বিয়ে হচ্ছে, তুই তো মুখার্জি বাড়ির রানী হবি। দাদার আর কে আছে বলতো? তোকে বিয়ে দিলেই তো সব দায়িত্ব থেকে মুক্ত। বড় ননদ কথাগুলোকে হালকা করার জন্য বলে, মুখার্জি বাড়ি দুর্গাপুজো দেখতে গেছিলাম গত বছরে, কি ধুমধাম করে পুজো হয় গো বৌদি। ছোট ননদের মেয়ে তুয়া বলে, দিভাই তুমি যখন ও বাড়িতে বিয়ে হয়ে চলে যাবে, তখন পুজোর সময় আমি তোমাদের বাড়িতে যাব কেমন? সবাই হেসে ওঠে। অঞ্জলি বলে, আচ্ছা বেশ, তুই দিদি ভাইয়ের বাড়িতেই পুজো কাটাবি। এখন চাটা খেয়ে নিয়ে নিচে চল তো, মামা এসে গেল বুঝি। কালকের বাজারের জন্য কত প্রোগ্রাম করতে হবে। সবাই বলে, হ্যাঁ হ্যাঁ নিচেই চলো। অনির্বাণ ফোন করেছে বিপাশার বাবার ফোনে। বিয়ের আগে আলাদা করে বিপাশা নম্বর এরাও দেয়নি আর ওরাও চায়নি। পুজোতে বিপাশাকে একটা শাড়ি কিনে দিতে চায় অনির্বাণ, তাই একদিন বিপাশাকে নিয়ে বাজার করতে যেতে চায়। কাল যেহেতু রবিবার, তাই কালই যাবে বলছে। এদিকে কাল এ বাড়ি থেকে বেরোনোর কথা। অঞ্জলি বলে, হ্যাঁ বলে দাও,
নতুন কুটুম বলে কথা, মুখের ওপর না তো বলা যায় না। আমরা না হয় অন্যদিন বেরোবো, কি বলো ঠাকুরজি? বড় ননদ বেজার মুখে মাথা নাড়ায়। অম্লানবাবু হবু জামাইকে ফোন করে বলে, ঠিক আছে, কাল বিপাশা তার সঙ্গে যাবে। তুয়াকে নিয়ে বিপাশা সাউথ সিটি মলে সময় মতো পৌঁছে যায়। সাথে একটি মেয়েকে দেখে অনির্বাণ একটু বিরক্ত হলেও মুখে কিছু বলে না। অনেক দামি দামি শাড়ি জোর করে বিপাশাকে কিনে দেয়, তুয়াকেও একটি দামি ড্রেস কিনে দেয়। তারপর প্রচুর খাওয়া দাওয়া করে ওদেরকে গলির মুখে নামিয়ে দিয়ে অনির্বাণ চলে যায়। এদিকে দুই পিসি আর মা বাবা সবাই অপেক্ষা করছিল। অনির্বাণ মনে হয় ওদেরকে বাড়িতে ছাড়তে আসবে, সেই মতো বাড়িঘর গুছিয়ে ওরা রেডি হয়ে বসেছিল। সামনাসামনি দেখা হলো না বলে বড় পিসি একটু রাগ হয়ে গেল। তার উপর অত দামি দামি শাড়ি দেখে একটু যেন মুষড়ে পড়ল। মা বিপাশাকে বলল, জামাইকে বাড়িতে ডাকলি না? বিপাশা বলল, হ্যাঁ ডাকলাম তো, কিন্তু উনি তো এলেন না। ছোট পিপি অবাক হয়ে বলে, উনি? তুই কোন যুগের মেয়ে বলতো? 2 দিন পরে বিয়ে হবে, এখনো উনি বলছিস? তুয়া নিজের ড্রেসটা বের করে দেখায়। সকলে এক বাক্যে বলে, পছন্দ আছে বল, এই না হলে বনে দিয়া না। বিপাশা মাকে বলে, ওদের বাড়ি থেকেও পুজোর বাজার আসবে মনে হয়। অঞ্জলি চিন্তায় পড়ে যায়, বলে, আবার কি দরকার ছিল? কদিন পরেই তো বিয়ে, তখন তো সবাইকে নমস্কারে দিতেই হবে। বড় ননদ মুখ বেঁকিয়ে বলে, ভালোই তো বৌদি, বড়লোক বেয়াই বাড়ি পেয়েছ, দামি দামি উপহার পাবে। এই সুযোগের অপেক্ষাতেই ছিল অঞ্জলি। বলে, ওরা দিলেই আমরা শুধু শুধু নেব কেন ঠাকুরজি? তাছাড়া তোমার দাদা বৌদিকে এই চিনলে এতদিনে? আমরা কারো কাছ থেকে এমনি এমনি কিছু নিই না, নিজের আত্মসম্মান নিজের কাছে। ওরা যত দামি দেবে আমাদেরকেও চেষ্টা করতে হবে ততটাই ফিরিয়ে দেওয়ার। তোমাদেরও তো বিয়ে দিয়েছেন তোমার দাদা, কখনো কি তোমাদের শ্বশুরবাড়ির উপহার নিয়ে চুপ করে থেকে গেছেন? বড় ননদের এবারে আতে ঘা লাগে। বলে, আমাদের শ্বশুরবাড়ি আর বিপাশার শ্বশুরবাড়ি কি এক হলো বৌদি? আলোচনাটা অন্যদিকে গড়াচ্ছে দেখে শান্তশিষ্ট দাদা বলেন, তোমরা কোন কথা থেকে কোন কথায় চলে গেলে বলো তো? কি রে বুড়ি? বড় বোনকে বলল, আজ তো বাজার করা হলো না, কালকের দিনটা থাক, কাল বাজার করে রাতে না হয় ফিরে যাস। আমি তো শ্বশুরবাড়িতে কথা বলছি। কিরে ছুটকি, তোর কোনো সমস্যা নেই তো? ছোট বোন বলে, না দাদা, আমার কোনো সমস্যা নেই, এসেছি যখন সব গুছিয়ে দিয়েই ফিরব। শ্বশুর বাড়ি থেকে বারবার বেরোনো সম্ভব নয়। কিরে দিদি, তুইও থাকবি তো কাল? বড় ননদ ভেবেছিল বলবে তার আর থাকা সম্ভব নয়, কিন্তু ভাবল যে ওকে ছাড়াই এরা যদি সব বাজার করে নেয়, তাই বাধ্য হয়ে মাথা নাড়ালো। তুয়ার খুব মজা, আরও একদিন মামার বাড়িতে থাকতে পারবে, আবার কাল বেরোবে। তাই আনন্দে বিপাশাদিকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল। বিপাশার খুব ক্লান্ত আর সবকিছু বিরক্ত লাগছিল, তাই সবাইকে বলে ওপরে রেস্ট নিতে চলে গেল। অদ্ভুত মানুষের মন, অদ্ভুত এই সমাজ ব্যবস্থা। যে মানুষটা নিজের কর্তব্য মনে করে কারোর ভালো করতে চায়, অম্লান বদনে নিজের দায়িত্ব পালন করে, সেই সবার কাছে খারাপ হয়। আর যার প্রতি সে উপকার করে, সেই সবার থেকে আগে বদনাম করে। অপরদিকে যারা দায়িত্ব এড়িয়ে হাত গুটিয়ে বসে থাকে, তারা সমালোচনা থেকেও দূরে থাকে। রাত্রে ঘুমোতে গিয়ে অঞ্জলি ননদদের বলা কথাগুলো স্বামীকে বলে। বিপাশাকে নিয়ে সবাই ওপরে বিপাশার ঘরে ঢালাও বিছানা করে শুয়েছে, তাই অঞ্জলি সাহস করে কথাগুলি তোলে। অম্লান সত্যি অম্লান হৃদয়ের। অঞ্জলিকে বলে, বাদ দাও অঞ্জলি, ওসব ছোটোখাটো কথা ধরতে আছে, সামনে আমাদের কত বড় কাজ বলো তো, এসব নিয়ে পড়ে থাকলে হবে? অঞ্জলি বলে, না গো, আমি আমার কথা বলছি না, আমি তো নিজের চোখে দেখে আসছি। বোনদের জন্য কত করেছো তুমি, এমনকি এখনো বাবার দায়িত্ব পালন করে চলেছ। তারপরও এসব কথা উঠলে সত্যি আমার মনটা খারাপ হয়ে যায়। অম্লান একটা ম্লান হাসি হাসে। সত্যিই তাই, বড় বোনটা যখন মাধ্যমিক দেবে সে বছর বাবা মারা যায়। অম্লান তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই যেমন তেমন একটা চাকরি নিয়ে সংসারের হালটা ধরেছিল। ওই বয়সেই সে পিতার দায়িত্ব পালন করে বোনকে পড়াশোনা করিয়ে সরকারি চাকুরে পাত্রের সঙ্গে বিয়ে দেয়। এই করতে গিয়ে নিজের বিয়ের বয়সটা বেড়ে যায়। তারপর ছোট বোনটিকে বাবার আদর দিয়ে বড় করে পড়াশোনা শেষ করিয়ে ভালো ছেলে দেখে বিয়ে দেয়। আজ এত বছর হয়ে গেল, তবু এই বাচ্চা মেয়েটার সঙ্গে তুলনা করছে। অম্লান মনে মনে কষ্ট পায়, কিন্তু অঞ্জলিকে বলে, রাত হলো, ঘুমিয়ে পড়ো, কাল আবার অনেক কাজ আছে। কিন্তু অম্লানের নিজের দু চোখে ঘুম আসে না। কিভাবে সব জোগাড় করছে শুধুমাত্র সেই জানে। এমনকি বোনদের বিয়ের সময় থেকে জোগাড় করেই যেতে হয়েছে তাকে বারবার। ভাগ্যিস বাবার তৈরি একতলা বাড়িটা ছিল, পরে বিপাশার জন্য দোতলায় শুধু একটা বড় ঘর করতে হয়েছে। সারা জীবন সংগ্রাম করেও সংসারের একটু সুনাম না পেলে মনটা তো খারাপ করেই। বড় বোনের বর কুন্তলটাও একটু লোভী, সবকিছুতেই তার নাক উঁচু। যেমন বোন তেমন তার বরটি জুটেছে, একেবারে যেন মাসতুতো ভাই।
পরের দিন গুছিয়ে বাজার হলো। বড় বোনকে বিয়েতে ভালো বেনারসি দিতে পারেনি বলে বিপাশার সাথে ও একটা বেনারসি নিল। তাই দেখে অম্লান ছোট বোনকে বলল, তুইও একটা পছন্দ করে নিয়ে। অঞ্জলিকেও দিতে চেয়েছিল, কিন্তু অঞ্জলি কিছুতেই নিল না। দেখতে দেখতে পুজো শেষ হয়ে বিয়ের শুভ দিনটা চলে এলো। বরযাত্রী বেশি হবে বলে নিজের তরফে একটু কেটে ছেটে নিমন্ত্রণ করতে হলো অম্লানকে। যদিও ভেবেছিল শেষ কাজ আর একটি মাত্র মেয়ে, কাউকে বাদ দেবে না, কিন্তু পারল কই। সকাল থেকে বিয়ে বাড়ি জমে উঠেছে। আগের রাতে কিসের উৎকণ্ঠায় বিপাশার একটুও ঘুম হয়নি। হয়তো সব মেয়েরই এমন হয়। বিপাশার বারবার মনে হচ্ছিল সে কি ঠিক করছে, কিন্তু নিজেকে বারবার প্রশ্ন করেও কোনো উত্তর মেলেনি। ভালো মেয়ে হওয়ার তকমা এঁটে দুঃসহ যন্ত্রণা বুকে নিয়ে প্রতিপলে গুমড়ে গুমড়ে মরেছে সে। আর আজ ভোর থেকে তো নিজের মনকে প্রশ্ন করার কোনো অবকাশই নেই। সেই কাক ভোর থেকে সব নিয়ম আচারগুলো শুরু হয়েছে। দুই পিসি ও তাদের শ্বশুরবাড়ির লোকজন, বিপাশার মামার বাড়ির লোকজন, আরও বাবার পিসি মাসির বাড়ির কিছু লোকে বিয়ে বাড়ি জমে উঠেছে। অঞ্জলির খুব ইচ্ছে ছিল সকাল থেকে একটু ব্যান্ড পার্টির বাজনা করার, কিন্তু বাজেটে কুলালো না। তাই উলু আর শঙ্খধ্বনিতেই মুখরিত হচ্ছে বিয়েবাড়ি। সবাই নিজের মতো করে আনন্দ করছে, কিন্তু বিয়েবাড়িতে কিছু লোক থাকে যারা শুধুমাত্র বাগড়া দিতেই আসে। কোনো কিছুতেই ওদেরকে খুশি করা যায় না। ওদের না কুছু থাকে সব সময়ই, অথচ আশা চাই চাই। ওরা মাংস হলে বলে মাছ খাবো, আর মাছ হলে বলে আমার পাতে ইচ্ছে করেই খারাপ টুকরোটা দেওয়া হলো। অথবা নতুন জামাই আসবে বলে আর পুরনো জামাইয়ের কদর হচ্ছে না, নয়তো আমাকে বাজে বিছানায় ঘুমোতে দেওয়া হয়েছে, সারা রাত জেগে বসে আছি। অথবা খুব মশা। আবার কখনো অজুহাত, রাতে ভাত খেয়ে সকাল থেকে পটি বন্ধ। মোট কথা একটা না একটা অজুহাতে সবাইকে ব্যতিব্যস্ত রাখাই এদের জাত স্বভাব। বড় বোনের বর কুন্তল হলো সেই রকমই জাতের লোক। সারাদিন এত ঝক্কির মধ্যে অম্লানবাবু আর অঞ্জলি দেবী কুন্তল আর বোনকে সাধতেই ব্যস্ত। ছোট বোনাই আবার ভালো, তবে কুন্তল তাকেও চেপে রেখেছে। ইচ্ছে থাকলেও সহজ হতে পারছে না সে। সময় অবশ্য কারোর তোয়াক্কা করে না। দেখতে দেখতে দিনের আলো ফুরিয়ে এলো। এবারে বিয়ে বাড়িতে সানাইয়ের সুর বেজে উঠল। সকলে চলল রিসেপশন হলে। এত সুন্দর ব্যবস্থা দেখে সকলে মুগ্ধ। কুন্তল তো বউকে আড়ালে বলেই বসলো, দেখলে তোমার দাদার কত টাকা আছে, সামনে খালি কাঁদে। আমি বলি না সব সময় তোমাদের দুই বোনকে ফাঁকি দিয়েছে তোমাদের সাধের দাদা ভাই। বড় ননদ মুখ ফুলিয়ে দাঁড়িয়েছিল। ছোট বোন এসে টেনে নিয়ে গেলে বাধ্য হয়েই ও সকলের সঙ্গে আনন্দে মেতে উঠল। বিপাশাকে পুরো পরী লাগছে। এমনিতেই ও সুন্দরী, লম্বা ফর্সা সাজানো মুখের গঠন, তার উপরে ভালো পার্লার থেকে সুন্দর করে সাজিয়ে গেছে। বাবার সব কাজের ফাঁকে বারবার নিজের আদরের মেয়ের দিকে চোখ চলে যাচ্ছে। বাবা ভাবে এত খরচ এত খাটুনি সব সার্থক হবে। মেয়েটা একটু সুখী হলে মা আর চোখে মেয়েকে দেখে। মেয়ের মুখটা মনে হয় শুকিয়ে গেছে। মনে মনে প্রমাদ গোনে, আচ্ছা ও খুশি তো। তারপর ঈশ্বরকে বলে, তুমি দেখো ঠাকুর, মেয়েটা আমার বড্ড ভালো। বান্ধবী আর আত্মীয়তে পরিবেষ্টিত বিপাশার চোখ নিজের অজান্তেই একটি মুখকে খুঁজে চলেছে। তারপর প্রিয় বান্ধবীর কথায় সম্বিত ফেরে। নিজের মনেই লজ্জা পায়, ছি ছি, একটু পরেই আমার বর আসবে, এখনো কি আর কারো জন্য অপেক্ষা করা সাজে। তারপর বিয়েবাড়ির ভিড় জমে ওঠে। সেই হইচইয়ে নিজেকে ভাসিয়ে দেয় বিপাশা। তারপর শুভ লগ্নে বিয়ে হয়ে গেল বিপাশা আর অনির্বাণের। উপস্থিত অতিথিরা সকলে এক বাক্যে মেনে নিলেন একেবারে রাজজোটক, যেন দুজনে দুজনের জন্যই সৃষ্টি হয়েছে। এত সহজে অবশ্য বিয়ের রাতটা পার হয়নি। কথাতেই বলে, লাখ কথা না হলে বিয়ে সম্পন্ন হয় না। আর মেয়ে পক্ষ যতই আয়োজন করুক না কেন, খুদ বের করার লোকের অভাব হয় না বিয়ে বাড়িতে। বিশাল হাইফাই ঘরে সম্বন্ধ করলে যা হয় তাই হলো। বিলেত ফেরত কুটুম্বদের বিপাশাদের বাড়ির ব্যবস্থাপনা না পছন্দ। তারা তো নাক সিটকোতেই ব্যস্ত। অনির্বাণে লন্ডনে থাকা পিসি তো অবিনাশকে বলেই বসল, কেমন ঘরে সম্বন্ধ করলে দাদা, একেবারে লোয়ার ক্লাস। কোনো দিক দিয়েই এদের সঙ্গে আমাদের পরিবারের মিল হয় না। সম্বন্ধ সবসময় সমানে সমানে করা উচিত। একমাত্র ছেলের এমন ঘরে বিয়ে দিলে। কেউ আবার এসব স্পাইসি লো ক্লাসের খাওয়া দাওয়া মুখে তুললেন না। এসব দেখে লজ্জিত হয়ে অবিনাশবাবু ও বিপাশার বাবাকে শোনাতে ছাড়লেন না। বললেন, আমাদের তো কিছুই দাবি ছিল না, তারপরও এত বাজে ব্যবস্থা। অম্লানবাবু বুঝতে পারেন না কোথায় ভুল হলো তার। মিনমিন করে হাত জোর করে বললেন, আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করেছি বেআই মশাই, তারপরও অজান্তে কিছু ভুল থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরেক পক্ষ এভাবে নিজের ভুল স্বীকার করে নিলে আর কিছুই বলার থাকে না।
বাধ্য হয়ে অবিনাশবাবু চুপ করে যান। মনে মনে ভাবেন, মধ্যবিত্তের আয়ত্তে যেমন খানাপিনার আয়োজন থাকে সেসবই তো আয়োজন করেছেন। ভোজের পাতে লো ফ্যাট নন অয়েলি খাবারের কথা এরা হয়তো জানেনই না। তারই ভুল হয়েছে, আগেই সব বুঝে দেওয়া উচিত ছিল। সবাই জানতো বিপাশার বড় ঘরে বিয়ে হচ্ছে, কিন্তু তাই বলে এত বড় ঘর? বরযাত্রীদের ঠাট বাট দেখেই সবার চোখ কপালে উঠেছে। যথাসময়ে সবাইকে কাঁদিয়ে মেয়ে বিদায় হয়ে গেল। বড় পিসি বলল, থাক, অত কেঁদে শরীর খারাপ করতে হবে না। অত বড়লোক শ্বশুর বাড়িতে যাচ্ছিস, আনন্দ করে যা। কথাগুলো সবার খারাপ লাগে, কিন্তু কেউ আর কিছু বলে না। ছোট পিপি বলে, ধুর পাগলি, অত মন খারাপের কি আছে? কলকাতাতেই তো থাকবি, আধ ঘন্টারও তো রাস্তা না। যখন খুশি নিজেদের গাড়ি করে চলে আসবি বাবার বাড়ি। একমাত্র আদরের কন্যা বাড়ি খালি করে দিয়ে চলে যাচ্ছে। তবু বাবা হাসি মুখে তাকে বিদায় জানালেন। বাবা জানেন, তিনি ভেঙে পড়লে মেয়েকে সামলানো যাবে না। বাবাদেরকে যে সামনে কঠিন হয়ে থাকতে হয়। মা কাঁদতে কাঁদতে মেয়েকে নিজের দায়িত্ব আর কর্তব্যের কথা মনে করিয়ে দিল। একটি ঘর খালি করে আরেকটি ঘরকে ভরিয়ে তোলাই তো মেয়েদের ধর্ম। বিপাশাও কুললক্ষ্মীর মতো ঘর আলো করে প্রবেশ করল মুখার্জি বাড়িতে। বনেদি বাড়ির নানান আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নিল নতুন বউকে। লাল শাড়ি, কপাল ভরা সিঁদুর আর সোনার গয়নায় বিপাশাকে একেবারে রাজরানী লাগছে। আত্মীয়রা একবাকে স্বীকার করে নিল, খুবই সুন্দর হয়েছে আমাদের বৌমা। বিচিত্র মানুষের মন, নিজেরাই দেখে শুনে বিপাশাকে বাড়ির বউ করে নিয়ে গেল, কিন্তু আত্মীয় স্বজনের মুখে বারে বারে অনির্বাণের মায়ের সামনে নতুন বৌমার সুখ্যাতি। শুনতে শুনতে একটা সময় তিনি বলেই ফেললেন, গরিব ঘরের মেয়ে, শুধু রূপটুকু দেখেই তো ওকে এ বাড়িতে এনেছি দিদি। বিপাশার সামনে কথাগুলো বলাতে ওর খুব খারাপ লাগে, কিন্তু মায়ের শেখানো শিক্ষাতে তখনকার মতো কিছু বলে না, চুপ করে থাকে। আগামীকাল বউ ভাত, বিশাল তার তোড়জোড় চলছে আজ থেকেই। আজ কাল রাত্রেই তাই নিজের ঘরে সে বিশ্রাম নিচ্ছে। বিপাশা সত্যি অবাক হয়ে যায়, এত বড় লোকও হয়। হাতের কাছে কাজের লোক সব সময়, রাজপ্রাসাদের মতো বাড়ি। তবু বিপাশার নিজের বাড়ির জন্যই মন খারাপ করছে, নিজের বিছানাটাকে মিস করছে ভীষণ। মা ফোন করলে বিপাশা মাকে বলে, আমার ভালো লাগছে না মা, ও বাড়ির জন্য মন খারাপ করছে। মা ভাবেন, কি জানি কি হলো, মেয়েকে কি কেউ কিছু বলল? আবার চিন্তিত গলায় প্রশ্ন করেন, কি হয়েছে রে মা, কেউ কি কিছু বলেছে? বিপাশা বুঝতে পারে তার ভুল হয়ে গেছে। তাকে ছেড়ে মা বাবাও তো ভালো নেই, এখন যে কোনো কথাতেই ওনারা চিন্তায় পড়ে যাবেন। তাই সহজ হবার জন্য বলে, জানো তো মা, এরা না সত্যি বিশাল বড় লোক। বিয়ের আগে শুধু বিপাশার বাবাই ও বাড়িতে গিয়েছিলেন, আর আমার জন্য একজন আলাদা কাজের মাসি দিয়ে দিয়েছেন। বেল বাজালেই এসে হাজির। তবু তোমাদের জন্য মন খারাপ করছে, এটা কেমন যেন লোকের বাড়ি মনে হচ্ছে। মা হাসেন, মেয়েকে বলেন, ধুর পাগলি, প্রথম প্রথম ওরকমই মনে হয়, তারপর কখন দেখবি ওটাই একেবারে নিজের বাড়ি হয়ে গেছে। তখন তো আর এ বাড়িতে আসতেও চাইবি না, বলবি এখানে অসুবিধা হচ্ছে। মেয়ে কপট অভিমান করে বলে, কি যে বলো না মা, ওটা কি আর আমার বাড়ি নয়? নিজের বাড়ি যেমনই হোক, কারো কি খারাপ লাগে? মা হাসেন, মেয়েকে বলেন, এটাই জগতের নিয়ম রে মা, ওটাই যে এখন থেকে তোর নিজের বাড়ি। ওখানে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে থাকতে হবে, আর আমি জানি তুই সেটা খুব ভালোভাবেই পারবি। এখন রাখি কেমন? বাবাকে খেতে দেব, রাত হয়ে গেল। মেয়ে বলে, বাবাকে দাও না মা, একটু কথা বলি। আর কালকে তুমিও আসবে তো বউ ভাতে? না রে মা, আমি যাব না। আর কাল তো বাবার সাথে দেখা হবেই, তখন বাপ বেটি অনেক কথা বলে নিস। এখন রাত হলো, ও বাড়িতে সবাই ভাববে বাপের বাড়িতে কি এত কথা বলছে নতুন বৌমা। এবারে ফোনটা রেখে বাইরে যা, এখন রাখছি বলে ফোনটা কেটে দেয় অঞ্জলি। আসলে যখন থেকে মেয়ে ফোন করেছে, অম্লানবাবু অঞ্জলির পাশে বসে কেঁদেই চলেছেন। তাই বিপাশা বাবার সঙ্গে কথা বলতে চাইলেও অঞ্জলি অম্লানকে ফোনটা দিতে পারল না। অঞ্জলিরও চোখে জল। ফোনটা রাখতে রাখতে বলে, কি শুরু করলে বলো তো? শুনলে তো, মেয়ে ভালো আছে, আর কেঁদো না, শরীর খারাপ করবে। চলো এবারে খেতে এসো। নগরের সবচেয়ে বড় বাগান বাড়িতে রিসেপশন পার্টির আয়োজন হয়েছে। কলকাতার নামি দামি মানুষেরা আমন্ত্রিত সেখানে। বিপাশার বাপের বাড়ি থেকেও কয়েকজন কনে যাত্রী এসেছিল। এত আয়োজন দেখে তাদের চক্ষু চড়ক গাছ। বিপাশা যেন তাদের ধরা ছোঁয়ারই বাইরে। ভিড় সরিয়ে বাবা এক ঝলক মেয়ের সঙ্গে দেখা করে আসলো। আর ওর বান্ধবীরা দুই পিসি সারা রাস্তা আলোচনা করতে করতে ফিরল
যেই প্রথম তারা এত বড় বিয়েবাড়ির অনুষ্ঠানে যেতে পেল, তাও বিপাশার জন্যই। বাবার গর্বে বুকটা ভরে উঠলেও বারবার মনে হতে লাগলো মেয়েটা মনে হয় সত্যি হাতছাড়া হয়ে গেল। যাকে দূর থেকেই দেখেই শান্তি মেলে, কিন্তু সে যেন নাগালের বাইরে, সহজভাবে আর হয়তো তার সাথে মিশতেই পারবে না। গাড়িতে সকলেই ভোজের মেনুর আলোচনায় ব্যস্ত। কত রকমের পদ ছিল, তার মধ্যে কত বিদেশি পদ। রাতে অনির্বাণ বিপাশাকে বলল, তোমাদের তো আত্মীয় স্বজনই নেই, এত কম লোক আসলো যে? বিপাশা লজ্জায় বলতে পারে না, আত্মীয়র অভাব নেই, কিন্তু বাবা যে সবাইকে বলতেই পারেননি। বিয়েতে না বললে শুধুমাত্র কনে যাত্রীতে বলা যায় নাকি? কিন্তু বিপাশা কিছুই বলে না, বুক ফাটে তবু মুখ ফোটে নার মতো চুপ করে থাকে। অনির্বাণের সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনই বিপাশা বলেছিল ও এমএসসিটা করতে চায়। সেদিন অনির্বাণ রাজিও হয়েছিল। আজকের বিশেষ রাতে অনির্বাণের আদরে ভেসে যেতে যেতেও বিপাশা সেই কথা মনে করাতে ভোলে না। বৌভাতের পর্ব মিটতেই কিছু আত্মীয় চলে গেছে, আবার কিছু নিকট আত্মীয় রয়ে গেছে। 2-1 দিন বাদে যাবেন তারা। সন্ধে সবাই মিলে আড্ডা গল্পে মশগুল। 2 ননদ নন্দাই, 3 পিসি শাশুড়ি, কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, আর তাদের মধ্যমণি, বাড়ির নতুন সদস্যা, নতুন বউও বসে আছে তাদের সঙ্গে। অনির্বাণ বিপাশাকে কানে কানে বলে, এরকম আড্ডা দেখেছো কোনোদিন তোমাদের বাড়িতে? অবশ্য তোমাদের তো লোকই নেই। বিপাশার খারাপ লাগে, ও কিছু বলতে যায়, তার আগেই লন্ডনের পিসি অনির্বাণের ছোট বোন মানে বিপাশার ছোট ননদকে বলে, নে একটা গান শোনা তো নীলা, খুব তো নাকি রেডিওতে গান গাইছিস। সকলেই একসঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, একটা গান না হলে কি আর আড্ডা জমে? নীলা একটা আধুনিক গান গাইল, সকলে খুব প্রশংসা করল। সকলেই এবারে বিপাশাকে ধরল একটা গান শোনাবার জন্য। লজ্জায় প্রথমে মৃদু আপত্তি করল বিপাশা। ওর শাশুড়িমা বললেন, ছেড়ে দাও, ও গান জানে না। বাধ্য হয়ে বিপাশা গান গাইতে রাজি হলো। চোখ বন্ধ করে মল্লারের সাথে গাওয়া সেই বর্ষার গানটা গাইল সে। সকলেই হতবাক। লন্ডনের পিসি তো বলেই বসলেন, এ কি বৌদি, গান না জেনেই তো তোমার বৌমা নীলার থেকেও ভালো গাইল যে। আর যায় কোথায়, নীলা তো লজ্জায় অপমানে মাটিতে মিশে গিয়ে অকারণেই বৌদির ওপর রাগ দেখাতে লাগলো। শাশুড়িমা বলেন, আমি তো জোর করে ওর মাকে বলে গান শেখার ব্যবস্থা করেছি, নয়তো যেদিন দেখতে গেলাম সেদিন তো গাইতেই পারল না। পিসি চোখ বড় করে বলে, বলো কি গো বৌদি, এই কমাসে এত উন্নতি? নীলা দেখ না তোর বৌদিকে, রেডিওতে একটা ব্যবস্থা করে দিতে পারিস কি না? নীলা ভেতর ভেতর জ্বলে উঠলেও মুখে একটা ফ্যাকাশে হাসি হাসে। সংসারটা হলো পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র, এখানে প্রতিনিয়তেই লড়াই চলে। এ লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী হচ্ছে পুরনো ভার্সেস নতুন। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, এই প্রবাদ বাক্যের মতোই সংসারে অত সহজে কেউ কাউকে জায়গা দখল করতে দেয় না। এখানে নিজের পাকাপোক্ত সুন্দর একটা স্থান পেতে হলে নতুন মহারথীকে চালাক হতে হয়। তার শুধু সুন্দর রূপ থাকলেই হয় না, চাই তার অসীম ধৈর্য আর দায়িত্ব কর্তব্যের হাতিয়ার। বিপাশার মা সারা জীবন মেয়েকে এই শিক্ষাই দিয়ে এসেছেন, আর বিপাশাও নিজের চোখেও মাকেই হাতিয়ারগুলি প্রয়োগ করতে দেখে আসছে ছোট থেকেই। আজ তার সঠিক প্রয়োগ করে বিপাশা এক মুহূর্তে সবকিছু সহজ করে দেয়। তার মিষ্টি হাসি দিয়ে বলে ওঠে, ও ছর্দি ভাই, আমি তো তোমার গানের ফ্যান গো, তোমার থেকে অনুপ্রেরণা নিয়েই তো আমি কোনো রকমে একটা গান গেয়ে দিলাম। আমি আর গানের কি বুঝি বলো তো, তুমি বরং সময় পেলে আমার ভুলগুলো একটু ধরিয়ে দিও কেমন? চর্দি ভাই মানে বিপাশার ছোট ননদ এক কথাতেই গলে জল, বলে, হ্যাঁ, শুধু শুনতে ভালো লাগলেই গান হলো না, সুর লয় তাল ছন্দ সবকিছুকে মেনটেন করে গাওয়াটাই বড় ব্যাপার। তুমি অল্প গান জানো তো বৌদি ভাই, তাই ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানে একটা কথা বলা হয়নি, বিপাশার ছোট ননদ অনির্বাণের চাইতে 2 বছরের ছোট, কিন্তু বিপাশার চেয়ে যেহেতু বড়, আবার ওর একটা 6 বছরের ছেলেও আছে, তাই বিপাশা ওকে ছর্দি ভাই ডাকে, আর ননদও ওকে বৌদি ভাই ডাকে। যারা গানের কিছুই বোঝে না বলে পিসির দিকে বাঁকা চোখে তাকিয়ে নীলা বলে, তারা শুধু গানের বাইরেটাই শোনে। বিপাশার শাশুড়ি তখনকার মতো বৌমার ওপর খুব সন্তুষ্ট হন। মনে মনে ভাবেন, যাক, নিজের ভুলটা তো স্বীকার করলো, নয়তো ছুটকি সারাক্ষণ মুখ গোমরা করে রাখত। মা হয়ে যেটা তার মোটেও ভালো লাগতো না। এইভাবেই আনন্দে খুশি মজাতে কটা দিন কেটে গেল। বড় ননদ পুনেতে থাকে, ওখানে ওর বর ভালো চাকরি করে। ওরও একটা 8 বছরের ছেলে আছে, যার সঙ্গেও বিপাশা একেবারে বন্ধুর মতো মিশে গেছে। তাই পুনেতে যাবার দিন মিমিকে শর্ত করিয়েই গেল যেন তাড়াতাড়ি মামুকে নিয়ে ওদের বাড়ি যায়।
ছোট ননদের কলকাতাতে বিয়ে হয়েছে, ওরাও বনেদি পরিবার, তাই ছোট ননদের একটু অহংকার বেশি। আবার নিজেও রেডিওর নামকরা একটি চ্যানেলে নিয়মিত গান করে, তাই নিজের চারপাশে একটা আভিজাত্যের দেওয়াল তুলে রাখতে চায়। তাই তো পদে পদে বিপাশাকে শোনাতে ছাড়ে না যে ও গরিব বাড়ির মেয়ে, দয়া করে ওকে এ বাড়িতে আনা হয়েছে। মাঝে মাঝে বিপাশার বাবা মায়ের উপর খুব অভিমান হয়, কি দরকার ছিল এত বড়লোক বাড়িতে বিয়ে দেওয়ার। অষ্টমঙ্গলায় গিয়েও শুধু নিয়ম পালন করেই অনির্বাণ বউকে সাথে নিয়ে ফিরে এলো। রাতে কিছুতে নিজেও থাকলো না, আর বউকেও থাকতে দিল না। বিপাশা ভেবেছিল মায়ের সঙ্গে কত গল্প করবে, কত কথা জমেছিল তার পেটে, কিন্তু কিছুই হলো না। শুধু দামি দামি উপহার দিয়ে কর্তব্য করে চলে যেতে হলো তাদেরকে। আসার সময় ছলো ছলো চোখে বরের বড় গাড়িতে উঠতে গিয়ে মাকে ফিসফিস করে বলল, বনেদি বাড়িতে বিয়ে দিয়েছ, আর কিছু আশা করো না মা। অত বড় বাড়ির কত দায়িত্ব, সেগুলো পালন করতে চললাম। মায়ের চোখটা জলে ভরে উঠল, শুধু অস্ফুটে বললেন, চললাম বলতে নেই রে মা। আর কিছুই বলতে পারলেন না। পাড়ার লোকেরাও জমা হয়ে বিপাশার বরের BMW গাড়িটা দেখল, আর নিজেদের মধ্যে বিপাশার ভাগ্য নিয়ে আলোচনা করতে করতে বাড়ি ফিরে গেল। জীবন চলতে লাগলো আপন ছন্দে। বিপাশা এখন মুখার্জি বাড়ির বৌমা হয়ে নিজের দায়িত্ব আর কর্তব্য বুঝে নিচ্ছে অল্প অল্প করে। এর মাঝে বিয়ের ছুটির মধ্যেই কয়েকদিনের জন্য কাশ্মীর থেকে হানিমুন সেরে এসেছে ওরা। অনির্বাণের বিদেশে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নানা কারণে এবারে যাওয়া হলো না। তাছাড়া ছুটিও শেষ, তাই ঘুরে এসেই অনির্বাণ তার কলেজে জয়েন করেছে। বন্ধু বান্ধব, কলেজ আর বাবার ব্যবসা নিয়ে বাইরের জগতে ভীষণ ব্যস্ত সে। এ বাড়িতে সেরকম কোনো কাজই বিপাশাকে করতে হয় না, কিন্তু সব সময় তৎপর থাকতে হয়। বাড়ির সংলগ্ন মন্দিরে 2 বেলা ঠাকুর মশাই আসেন। আরতির সময় বাড়ির সব বউদের সেজে গুজে সেখানে উপস্থিত থাকতে হয়। তারপর বনেদি বাড়ির নানান নিয়ম কানুন তো আছেই। সেই নিয়মের বেড়া জালে শাশুড়ি মা বিপাশাকে একটু একটু করে বাঁধতে চাইছেন। সব কিছুতেই আমাদের বাড়ির এই রীতি, আমাদের এটাই বনেদি আনা। এই সব শুনতে শুনতে এখনই বিপাশা বিরক্ত। এখন তো সারাটি জীবন পড়েই আছে। অথবা এমনও হতে পারে নিজের অজান্তেই কখনই নিয়মের জাতাকলে জড়িয়ে তার পরের প্রজন্মকেও এভাবেই বাঁধতে চাইবে ও নিজেও। এই পরম্পরা তো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। বনেদি আনা টিকিয়ে রাখার এ এক ভালো পদ্ধতি। সবে 3 মাস হলো বিপাশার বিয়ে হয়েছে, এখনইও ক্লান্ত। মাঝে মাঝে মনে হচ্ছে সংসার নামক নদীতে ও ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, যেন খড়কুটোকে আশ্রয় করেও বাঁচতে চাইছে। ঠিক তখনই ওর ঘুমটা ভেঙে যায়। দেখে পাশে দিব্যি নিশ্চিন্তে অনির্বাণ ঘুমোচ্ছে। ওর দিকে তাকিয়ে বিপাশা ভাবে, কেমন ও কথা দিয়েছিল MSCটা পড়তে দেবে। এখন একবারও সে কথা মুখে উচ্চারণ করে না। চালাক বিপাশা বুঝতে পারে অনির্বাণও চায় না ও আবার পড়াশোনা করুক। একবার এ বাড়িতে ঢুকলে বেরোবার রাস্তা নেই। এ বনেদি বাড়ি যেন চক্রবুহ। একজন শিক্ষক হয়ে যার নিজে থেকে এগিয়ে এসে বিপাশাকে পড়ার ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল, তাকে মুখ ফুটে বলার পরও কেমন উদাসীন আছে। মা বলেন, উদাসীনতার আরেক নাম অবহেলা। আচ্ছা, অনির্বাণ কি তাকে অবহেলা করছে? কিন্তু নিজের মনকে বারবার প্রশ্ন করেও কোনো উত্তর পায় না বিপাশা। শ্বশুরমশাইকে বলার সাহস হয়নি, তাই শাশুড়ি মাকে বলেছিল তার ইচ্ছের কথা। উনি শুধু বলেছিলেন, কি হবে আর পড়াশোনা করে, চাকরি তো আর করতে যাবে না। তাছাড়া এ বাড়ির বউ কলেজে পড়তে যাচ্ছে, এটা কেমন দেখাবে। এই অকাঠ্য যুক্তি শুনে বিপাশা মুখে আর কিছু বলে না। খুব অভিমান হয় বিপাশার। না, আর মুখ ফুটে কিচ্ছু চাইবে না এদের কাছে। একটু পড়তেই তো চেয়েছিল। গতকাল ওর বান্ধবী অঙ্কিতা ফোন করেছিল, বলল ও পুরনো কলেজেই ভর্তি হবে, ফর্ম ফিল আপ করেছে। ওরও অন্য একটা কারণে গত বছর ভর্তি হওয়া হয়নি। কথা হয়েছিল দুজনে একসঙ্গে ভর্তি হবে। সেই ভোর থেকে বিপাশা জেগে আছে। আজ একদম মনটা ভালো লাগছে না তার। মল্লার বলেছিল মন ভালো না লাগলে গান গাইতে। এখনও ঠাকুর মশাইয়ের আসতে দেরি আছে। বিপাশা স্নান সেরে সুন্দর একটা শাড়ি পরে চুলটা খুলে দিয়ে হারমোনিয়ামটা বের করে। অনেকদিন পর ও আজ গান গাইতে বসলো। সামনে মা থাকলে বলতো, তোকে তো মা সরস্বতীর মতো লাগছে রে মা। বিপাশা নিজের মনেই হাসে। সবে গলা ছেড়ে রেওয়াজটা শুরু করেছে। কোথা থেকে শাশুড়ি মা ছুটে এসে বললেন, 7 সকালে এ কি শুরু করলে বলো তো? তোমার শ্বশুর মশাই, খোকা সকলেই তো এখনো ঘুমোচ্ছে। ওদেরকে সারাদিন বাইরে কাজ করতে হয়, এখন কি গান গাওয়ার সময়?
যেতে যেতেও গজগজ করতে করতে গেলেন। বাড়ির বউ সাত সকালে সব কাজকর্ম ছেড়ে দিয়ে গলা সাধতে বসেছে। কালে কালে কত কি যে দেখতে হবে। বিপাশার কানে সবটাই গেল। লজ্জায় লাল হয়ে গেল সে। রাগ করে হারমোনিয়াম বন্ধ করে তুলে রাখলো। একদিন এই গান গাইতে পারেনি বলে এনারা বিয়ে দিতে চাননি, আর আজ কতদিন পর একটু নিয়ে বসলো, তাই এভাবেও অপমান। অনির্বাণকে বলতে গেল বিপাশা, তোমার বোন বাড়িতে গান চর্চা করতো না, তাহলে মা এমন অবাক হয়ে গেলেন কেন? অনির্বাণ বলল, ওসব তোমাদের মেয়েদের ব্যাপারে আমাকে জড়াবে না। এ বাড়ির ছেলেরা মেয়েদের ব্যাপারে কথা বলে না, আর মা হয়তো কিছু ঠিক ভেবেই কথাগুলো বলেছেন। বিপাশা আর কিছু বলতে পারে না, চুপ করে যায়। সে বোঝে এই বনেদি বাড়ির দেওয়ালে তার কথা, তার ইচ্ছেগুলো চাপা পড়ে যাচ্ছে। হয়তো চাপা দেওয়ার জন্যই দুর্বল প্রতিপক্ষের প্রয়োজন ছিল এদের, তাই এরা দেখে শুনে তাকেই নিয়ে এসেছে এ বাড়ির বউ করে। সংসারের গল্প কি কখনো ফুরায়? প্রতিনিয়ত ঘটে চলে মান অভিমানের খেলা। তারপর অভিমান জমতে জমতে কখন যেন সব অভ্যেস হয়ে যায়, কিংবা সময় সব ভুলিয়ে দেয়। আবার সংসার চলতে থাকে আপন গতিতে। সেই গতিতে চলতে চলতেই বিপাশাও এখন একটি ছেলের মা। এখন ও খুব ব্যস্ত। তার সব অপূর্ণ স্বপ্ন, মান অভিমান কোথায় যেন হারিয়ে গেছে। একটু একটু করে দায়িত্ব বেড়েছে। শাশুড়ি মায়ের বয়স হয়েছে, আগের চেয়ে তার দাপট অনেকটাই কমে গেছে। ননদিনীরাও নিজের নিজের সংসারে ব্যস্ত। ওরাও বাপের বাড়িতে নাক গলাতে খুব কম আসে। শাশুড়ি মায়ের কাজগুলি কখন যেন নিজের আয়ত্তে চলে এসেছে। বাবা মায়ের বয়স হয়েছে, ওদেরও খোঁজখবর রাখতে হয় সব সময়। তবে আভিজাত্যের সূক্ষ্ম প্রাচীরের এ পার হতে আগের মতো আর সহজভাবে আঁকড়ে ধরতে পারেনি সে তার নিজের মা বাবাকে। আগের সে বিপাশা কোথায় যেন হারিয়ে গেছে। তবে এ বাড়ির ও বাড়ির দায়িত্ব সামলাতে সামলাতে কখন যেন একেবারে পাকা গিন্নি হয়ে গেছে সে। এভাবেই দেখতে একদিন সেও শাশুড়ি হয়ে যাবে। হয়তো নতুন বৌমাকে হাতে ধরে নিজের নিয়মগুলি শেখাতে যাবেও। কখনো মনোমালিন্য হবে, আবার ধীরে ধীরে হয়তো সেও সব কিছু শিখে নেবে বিপাশার মতোই। তবু কি মনের অজান্তে বিপাশার মনের কোণে সারাটি জীবন একটা চাপা অভিমান লুকিয়ে নেই, যা কখনোই মিটবার নয়? যখন তার বরকে পাশে প্রয়োজন ছিল, সে সময় কখনোই তাকে পাশে পায়নি সে। তাই তো অনির্বাণে শুধুমাত্র স্বামী হয়েই থেকেছে, বন্ধু হতে পারেনি কখনোই। আভিজাত্যের অহংকারে নিজের বিয়ে করা বউয়ের সঙ্গেও দূরত্ব রেখেই চলেছে সারাটি জীবন। তাই জীবনের ছোট ছোট খুশি থেকে বঞ্চিত হয়েছে বিপাশা। ছোট থেকেই বাবা মাকে দেখে বড় হওয়া বিপাশা উপলব্ধি করে এসেছিল, জীবনের প্রতি পদে ভালো মন্দে বন্ধুর মতো দুজন দুজনের পাশে থাকতে হয়। তাহলে দীর্ঘ জীবনের এই পথ চলাটা খুব সহজ হয়ে যায়। কিন্তু অনির্বাণকে মনের মতো করে পাশে পায়নি সে, তবু মানিয়ে নিয়েছে। আগে ভালো মেয়ে ছিল, এখন ভালো বৌমার তকমা পেয়েছে। তবু মাঝে মাঝে বর্ষার আকাশ দেখলে কি একটা চেনা সুর বুকের মাঝে মোচড় দেয় না? কিন্তু বিপাশার তাকে কখনোই গান হয়ে বেরিয়ে আসতে দেয়নি। মা বলেন, মানিয়ে নেওয়াই মেয়েদের ধর্ম। সেই ধর্ম থেকে এক চুলও সে সরেনি কখনো। অনির্বাণও অবশ্য সব কর্তব্যই পালন করেছে, কিন্তু সবটাই আভিজাত্যের একটা শক্ত খোলসের আড়াল থেকে। বাইরের জগতের থেকে বিপাশাকে সব সময় দূরে রেখেছে, ঠিক যেভাবে তার বাবা মানে বিপাশার শ্বশুর মশাই তার শাশুড়ি মায়ের সঙ্গে করেছেন। সারা জীবন শ্বশুর মশাইকে বলতে শুনেছেন, এসব আমাদের ব্যাপার, তোমরা অন্তর মহলে থাকো, ও সব তোমরা বুঝবে না। তাই তো শেষ বয়সে এসে শাশুড়ি মায়েরও মনের ক্ষোভ অভিমান সব ধরা দিয়েছে বিপাশার কাছে। বিপাশা এখন অবসর পেলেই মাঝে মাঝে নিজের মনকে প্রশ্ন করে, আচ্ছা রাজ্যটক কাকে বলে? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।